করোনাকালে কারখানায় 20,000 শ্রমিক ছাঁটাই, পোশাক শিল্পে উৎকণ্ঠা, মালিকদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। করোনার ঝুঁকি এড়িয়ে দায়িত্ব পালনের র্যাব সদস্যদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ সাক্ষাৎকারে জানালেন মহাপরিচালক। মহামারীতেও থেমে নেই অপরাধ, মাস্ক ব্যবহারের সুযোগ নিচ্ছেন অনেকেই, ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে পুলিশ। সহসা খুলছে না পর্যটন কেন্দ্র, ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়েছে, আর্থিক প্রণোদনা চান খাত সংশ্লিষ্টরা। কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল যুক্তরাষ্ট্রে, কারফিউ ভেঙে বিক্ষোভ, ট্রাম্পের বিরুদ্ধে বিবৃতি সাবেক 4 প্রেসিডেন্টের। 23 অক্টোবর থেকে মাঠে গড়াবে এএফসি কাপ, ডিসেম্বরের মধ্যেই ফাইনাল, নিরপেক্ষ ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজনের প্রস্তাব বসুন্ধরা কিংসের। এবং করোনার থাবায় বন্দি জীবন, সেলুলয়েডে বন্দি করেছেন নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, শুরু হয়েছে শুটিং। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 9টায় বিরতিহীন সংবাদে, সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনাভাইরাসের ভয়াল সংকটে সবচেয়ে বড় আঘাত পড়েছে দেশের পোশাক খাতে। এ সময় পোশাক কারখানায় অন্তত 20,000 শ্রমিক ছাঁটাই হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, বিজিএমইএ এর ঘোষণায় ছাঁটায় উৎসাহ পাবেন মালিকরা। এদিকে কারখানা ঘুরে দেখা যায় ছাঁটাই আতঙ্কে রয়েছে শ্রমিকেরা। বিশেষজ্ঞরা বলছেন, 40 বছরের শিল্পে কয়েক মাসের বেতন দিতে না পারা মালিকদের এ যেন বড় ব্যর্থতা। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি স্বীকার করলেন, দেশের মোট রপ্তানি আয়ের 85% যে খাত থেকে আসে, সেখানেই পড়তে যাচ্ছে সবচেয়ে বড় আঘাত। এমন ঘোষণায় সাধারণ শ্রমিকদের মধ্যে হতাশা বেড়েছে। তারা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তার মূল্যায়ন হচ্ছে না। সাভার, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে শ্রমিক ছাঁটাই। অনেক সমস্যায় পড়ে যাবো, কারণ আমাদের সংসারটা আমাদের টাকা দিয়েই চলে। 6 মাস বছর আমরা অন্য কোনো জায়গায় চাকরি পাবো না। ঘোষণা দেওয়া হয় নাই, তাতেই যে পরিমাণ ছাঁটাই হয়েছে, আর ঘোষণা দেওয়ার পরবর্তীতে ছাঁটাই কি পরিমাণ হবে সেটা তো পরিষ্কার বোঝাই যায়। 20,000-এর বেশি হবে ছাঁটাইয়ের পরিমাণ। অনেক কারখানায় বন্ধ হয়ে গেছে অর্ডার, এতে নিথর পড়ে আছে সেলাই মেশিন। আয় কমে গেছে মালিকদের। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রমিক ধরে রাখা অসম্ভব বলছেন মালিকরা। যে বিজনেসটা যে আছে, এটা কিন্তু আমাদের শ্রমিকদের জন্য এবং আমাদের জন্য। আমি ফেব্রিক কিনি, এটা কার জন্য কিনি? তোমাদের জন্য কিনি। আমি অ্যাক্সেসরিজ কিনি, এটা কার জন্য কিনি? তোমাদের জন্য। এটা দিয়ে কি করা হয়? গার্মেন্টস তৈরি করা হয়। তারপরে এখান থেকে একটা ইনকাম আসে, সেই ইনকাম থেকে ম্যাক্সিমামটা তোমাদের বেতন দেওয়া হয়, অনলি 2 থেকে 3%। এটা মালিক পায়। 80-র দশকের শুরু থেকে বাংলাদেশে পোশাক খাতের যাত্রা শুরু। প্রায় 40 বছরে কর্মসংস্থান হয়েছে প্রায় 50 লাখের। অথচ মাত্র কয়েক মাসের দুর্যোগেই তা ভেঙে পড়বে কেন? এই মুহূর্তে আমাদের সংগ্রামটা টিকে থাকার সংগ্রাম এবং ওনাদেরও ইমেজের সংগ্রাম। এখন এখানে যদি বিপুল পরিমাণে শ্রমিক ছাঁটাই হয় এই অবস্থাতেই, তাহলে কিন্তু সারা দুনিয়া জুড়ে আমাদের ইমেজটা খুব ভালো হবে না। ছোট্ট আয়তনের দেশ হয়েও পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বের 2য়তম দেশ। আর যার অন্যতম বড় কারণ দক্ষ হাতের সস্তা শ্রমিক প্রাপ্তি। তবে বর্তমানে ছাঁটাইয়ের যে প্রক্রিয়া চলছে, এভাবে চলতে থাকলে এই দক্ষ শ্রমিকগুলো এই খাত থেকে হারিয়ে যাবে, তাতে পুরো খাত পড়বে মুখ থুবড়ে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনার ঝুঁকি এড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে র্যাব মহাপরিচালক জানিয়েছেন, করোনা মোকাবেলায় র্যাব ফোর্সেসকে নিয়ে পরিকল্পনা ও করণীয় বিষয়। র্যাব নিয়ে দ্বিতীয় পর্বের বাকিটা মৌ খন্দকারের রিপোর্টে ছবি তুলেছেন ইশাত সোহেল। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেসব পেশার মানুষ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, র্যাব ফোর্সেস তাদের মধ্যে অন্যতম। বাহিনী প্রধান বলছেন, করোনাকালে ও বিপদে র্যাবের দ্বারস্থ হচ্ছেন মানুষ, তাই আসামিদের উপর নজরদারি রাখতে সব সময় সতর্ক রয়েছে এলিট ফোর্স র্যাব। পরিবর্তিত বাস্তবতার চিত্র মাথায় রাখছেন র্যাব প্রধানও। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, অপরাধ নিয়ন্ত্রণে গ্রহণ করা হচ্ছে আরও নতুন পরিকল্পনা। হিউম্যান ট্রাফিকিং এর ঘটনায় যে আসামি গ্রেপ্তার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম কিন্তু কোনো অংশেই আমরা করি নাই, কারণ আমরা আগে থেকেই
পরিকল্পনা করেছি। পরিকল্পনাটা নেওয়ার কারণে এখন পর্যন্ত আমাদের আভিযানিক কার্যক্রমের যে সফলতায় কোনো ঘাটতি নেই। চাঞ্চল্যকর মামলার বিভিন্ন আসামিদেরকে কিন্তু আমাদের গ্রেপ্তার অভিযান আমাদের পরিচালিত হচ্ছে। পাশাপাশি করোনার ঝুঁকি এড়িয়ে চলতে র্যাব সদস্যদের দায়িত্ব পালনে নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ। একটা সেল গঠন করেছি, যেটা আগেই বলেছি যে আমরা নিয়মিতভাবে এই সেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি এবং বিভিন্ন সিনিয়র অফিসারদের নেতৃত্বে বিভিন্ন টিম কখন কোন হসপিটালে যাবে, কিভাবে তারা ভিজিট করবে, কিভাবে তাদের খোঁজ খবর নেবে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা সঠিক আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলা তদারকি করবে। র্যাব ফোর্সেসকে আরও বেশি প্রযুক্তি নির্ভর করে তুলতে হবে, এমনটাই প্রত্যাশা র্যাব মহাপরিচালকের। র্যাব তার জন্মলগ্ন থেকেই তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধীদের গ্রেপ্তারে সফল ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা তথ্য প্রযুক্তির আরও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব। করোনা ঝুঁকিপূর্ণ এই সময়ে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব ফোর্সেস পিছপা হবে না। এই পরিস্থিতিতে এই বাহিনীর সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করার আহ্বানও জানান র্যাব মহাপরিচালক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতেও থেমে নেই অপরাধ। ভাইরাস থেকে বাঁচার জন্য পরা মাস্কেরও সুযোগ দিচ্ছে অপরাধীরা। করছে চুরি ও লুটতরাজ, ঘটছে খুনের ঘটনাও। আর পুলিশ বলছে তারা বাড়িয়েছে গোয়েন্দা নজরদারি। এদিকে সামাজিক দূরত্ব রক্ষার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকারের আরেকটি প্রতিবেদন। প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, কিন্তু এসবের মধ্যেও অপরাধীরা থেমে নেই। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পাবনা, মৌলভীবাজার, রংপুর ও যশোর থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পাবনা শহরের দিলালপুর মহল্লার একটি ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তান সহ 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে সাইবার ক্রাইমের প্রতি তাদের নজরদারি রয়েছে। সহিংসতা কিছুটা বেড়েছে, পাশাপাশি যেহেতু সবাই অনেকটাই গৃহবন্দী এবং অনলাইনে অনেক তৎপর, তাই সাইবার ক্রাইম কিছুটা বেড়েছে এবং এক্ষেত্রে আমাদের সাইবার মনিটরিং এবং অ্যাক্টিভিটিও আমরা জোরদার করেছি। এদিকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রযুক্তি ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। অপরাধের আমাদের খুবই একটা স্বাভাবিক অধ্যায় আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের একটি অংশ। এই কোভিড-19 কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে এই অপরাধ বা বিচ্যুতিমূলক আচরণ, যেটাকে আমরা বলি, যে আমাদের নর্মস বা ভ্যালুস থেকে আমাদের যে আসলে পশ্চাৎপদিতা বা আমরা যে সরে আসা। কিন্তু এই পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন পরবর্তী 48 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই অবস্থায় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে তাকে কেবিনে নিয়ে যাব সকালে, সেই মুহূর্তে আজকে সকালে এরকম একটি বিশাল দুর্যোগ ঘটে গেল। এত বড় একটি ব্রেন স্ট্রোক ওনার হলো এবং সঙ্গে সঙ্গেই আমরা দ্রুততম সময়ে ওনাদের সকলের সহযোগিতায় এই অপারেশনটি করা হয়েছে। অনেকটা সংকটাপন্ন যে অবস্থাতে ব্লিডিংটা হয়েছে আর কি। তবে আমরা আমাদের যতদূর চেষ্টা আমাদের সায়েন্টিফিক্যালি আমরা সেটা করছি আর কি। আমরা আশা করি যে কিছুটা হলেও উন্নতি আমরা আশা করছি আর কি। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শুক্রবার সকালে 7:30টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়। সেখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়। গত রাতে তার শ্বাসকষ্ট থাকায় জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে তার স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত হন। করোনার প্রভাবে 6 মাসে দেশের পর্যটন খাতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 11,800 কোটি টাকা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন করোনায় ক্ষতিগ্রস্ত অন্য সব খাতের চেয়ে পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে ট্যুর অপারেটররা সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি তুললেও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানালেন
এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনকি বাংলাদেশের সবকিছু খুলে দিলেও বিদেশ ভ্রমণে অন্য দেশের নিষেধাজ্ঞা থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বছরের শুরু থেকে করোনার প্রভাবে স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ হয় জল, স্থল কিংবা আকাশপথ। বিদেশ ভ্রমণের পাশাপাশি বন্ধ হয় দেশীয় পর্যটন কেন্দ্র, ফলে মুখ থুবড়ে পড়ে দেশের পর্যটন খাত। করোনায় পর্যটন খাতে 6 মাসের ক্ষতির হিসাব করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। এর মধ্যে ইনবাউন্ড ট্যুর খাতে 211 কোটি টাকা, আউটবাউন্ড ট্যুরে 431 কোটি টাকা, ডোমেস্টিক ট্যুরে 120 কোটি টাকা, এয়ার টিকিটিং খাতে 412 কোটি টাকা, অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশনস খাতে 127 কোটি টাকা, হোটেল মোটেল রিসোর্টে 697 কোটি টাকা, চাঁদের গাড়িতে 6 কোটি টাকা ছাড়াও ট্যুর অপারেটরদের অফিস ভাড়া গেছে 280 কোটি টাকা এবং কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়েছে 510 কোটি টাকা। সব মিলিয়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 11,800 কোটি টাকা। সরকারের কাছে আমাদের কিছু আবেদন ছিল, প্রণোদনা বাবদ আর্থিক সহায়তা 5,000 কোটি টাকা এবং 10,000 কোটি টাকারও অধিক সহজ এবং দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা। এই ক্ষেত্রকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে আরও অনেক বেশি উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত ট্যুর অপারেটরদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে বাংলাদেশের বিমান যায়, তারা যদি ওপেন না করে তাহলে আমরা ওপেন করে তো কোনো লাভ হবে না। তারপরেও পর্যটন একটা বড় খাত, সরকার চিন্তা করবে কি করা যায়, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটন খাতে ক্ষতির পরিমাণ উল্লেখ করে এই খাতকে বাঁচাতে এরই মধ্যে সরকারের কাছে কয়েক দফা সুপারিশ তুলে ধরেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। করোনার প্রভাবে এরই মধ্যে দেশের পর্যটন খাতে প্রায় 11,800 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে আরও বেশি ক্ষতির আশঙ্কা করছে বেসরকারি ট্যুর অপারেটরগুলো। তারা বলছে এই পরিস্থিতি থেকে আপাতত উত্তরণে বিনা শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে সরকারকে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনার ধাক্কায় স্থবির সব সেক্টর। বাদ যায়নি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুটকি পল্লী। করোনাকালে শুটকি পল্লীর আদ্যপান্ত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, করোনাকালে আসলে কতটুকু কমেছে চট্টগ্রামের শুটকি পল্লীর ব্যবসা আমাদের জানাবেন। ধন্যবাদ গালিব। আপনি জানেন যে বন্দরনগরী চট্টগ্রামে উৎপাদিত যে শুটকির কদর রয়েছে কিন্তু দেশ ছাড়িয়ে বিদেশেও। যে চট্টগ্রামের শুটকি পল্লীতে আমি এসেছি, সে শুটকির উৎপাদনের যে পড়ার কথা রয়েছে এই সময়টার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু করোনা কালে কিন্তু খুব একটা ধস নেমেছে এই শুটকি উৎপাদনে। যেখানে কিন্তু আসলে যে করোনার ভয়াবহতা রূপ নিয়েছে সেখানে কিন্তু যারা উৎপাদন করে তারা কিন্তু আসলে যে এই জায়গা থেকে মানে এই পেশা থেকে তারা সরিয়ে কিন্তু আসলে যে ঘরের মধ্যে নিরাপদে থাকার জন্য চেষ্টা করছে। কিন্তু আসলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের তো কিছু না কিছু করতে হচ্ছে। তার কারণে কিন্তু আসলে যে পল্লীতে কিন্তু আমরা এসেছি, আপনি অবশ্যই দেখছেন কিছু না কিছু শুটকি কিন্তু আসলে রোদে শুকানো হচ্ছে, কিন্তু যে হারে কিন্তু আসলে উৎপাদন করার কথা রয়েছে সেভাবে কিন্তু উৎপাদন করা হচ্ছে না। এই কারণে কিন্তু আসলে শুটকির দাম কিন্তু অনেকটা বেড়ে গেছে, বাজারেও কিন্তু আসলে অনেকটা শুটকির সংকট দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই যারা উৎপাদন করে, যারা কিন্তু আসলে এই জায়গা থেকে উৎপাদন করে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সরবরাহের পাশাপাশি আমরা দেখি বিদেশেও কিন্তু তারা কিন্তু এই শুটকিগুলি কিন্তু তারা এই জায়গা থেকে রপ্তানি করে। আমরা একটু জানতে চাচ্ছি, আপনার সাথে কথা বলতে যাচ্ছি, চট্টগ্রামের যে শুটকির একটা ঐতিহ্য রয়েছে কিন্তু আসলে এই জায়গা থেকে শুটকি অনেক বেশি উৎপাদন করা হয়। এবার কিন্তু আসলে করোনাকালে এই অবস্থা কেন, মানে ধস নামলো কেন? করোনাল্লা বলি দেশের মাঝে ব্যাগিন মাছ থাকতো, এখন 10 কালা মিলিয়ে এক কানাতে নাই। করোনাল্লা বলি এখন মাছ পাওয়া না, তারা সরকার বন্ধ দিবে না, আগে রেস্টোরেন্ট মাছ আছে আর রেস্টোরেন্ট টানিয়ে ফুট দিই ইন বেশি রে মানে তোরা আমরা খালি বাদ দুয়া খাওয়ানি রেখা তার এখন বই তো বড় বিয়ার দাম মালা খাইম কি তোরা আমরা আছে দিলে ফুট দিয়ে খাতা আর করোনার ব্যাপারে তো ব্যবসা নর, ব্যবসা এখন তো বন্ধ করতে দিই। বিক্রি হচ্ছে কিনা? বিক্রি মানে এখন আজ ফুয়ের বিক্রি করিম তো বিক্রি বাজার চলত তো
দাম পাচ্ছেন? দাম পাইছি, দাম পাই কি মাছ তো না পাইছি, মাছ তো ফুল না পারি না, মাছ আসলে ফুল দিয়ে পাই। গালিব, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আমি আপনাকে জানানোর জন্য চাচ্ছি। তা আপনি জানেন যে সামুদ্রিক মাছ কিন্তু আহরণ করা একেবারে কিন্তু বন্ধ রয়েছে, তার কারণে কিন্তু আসলে যে সামুদ্রিক মাছের কিন্তু সংকট দেখা দিয়েছে। তো দেখা দেওয়ার কারণে কিন্তু শুটকি পল্লীতে কিন্তু আসলে তারা যেভাবে মাছ শুকানোর কথা রয়েছে সেভাবে কিন্তু তারা শুকাতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই, মাছের শুটকি মাছের কেমন উৎপাদন হচ্ছে বলে মনে করছেন? হ্যাঁ, আগে সে অনেক এখন কমে গেছে, কিন্তু হয়তো করোনার কারণে হয়তো বা আমরা আগের মতো উপত্যকা করতে পারছি না। দ্বিতীয়ত হয়তো বা এখন সাগর বন্ধ, তাই কারণে কিন্তু হয়তো আমরা কি মাছ পাচ্ছি না, কিন্তু করতে পারছি না। এখন করোনার জন্য বৈবাহ, কিন্তু সেই জন্য আমরা কি ঘরে বাইরে হচ্ছে না। মাসে আমরা হয়তো বা 2-3টি মাছ কীর্তন শুকাতাম, এই হয়তো বা এই কারণে মাসে একবার কি মাছ শুকানো হয়, কিন্তু আমরা করোনার কারণে আমরা গত বাইরে হইতে পারছি না কোনো। ধন্যবাদ আপনাকে। গালিব, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা যারা কিন্তু আসলে শুটকি উৎপাদন করে তাদের সাথে কথা বলেছে, তারা বলছিলেন যে হারে উৎপাদন করার কথা রয়েছে সেভাবে তারা উৎপাদন করতে পারছে না, যেহেতু সামুদ্রিক মাছ কিন্তু আহরণ করা একেবারে কিন্তু বন্ধ ঘোষণা করেছে। তার কারণে সামুদ্রিক মাছের সংকট দেখা দিয়েছে বলে কিন্তু তারা কিন্তু আসলে যে পেশায় তারা ছিল সেই পেশা থেকে তারা সরে গিয়ে কিন্তু আসলে ঘরের মধ্যে নিরাপদে থাকার জন্য চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে গালিবের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের শুটকি পল্লীর করোনাকালে যে ব্যবসায় বেহাল দশার তার খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। এবারে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট আন্দোলন থেকে অন্তত 10,000 মানুষ গ্রেপ্তার হয়েছে। এদিকে ফ্লয়েডের হত্যার প্রতিবাদী এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন মার্কিন সাবেক রাষ্ট্রনায়করাও। নাহিদ জুয়ানের ডেস্ক রিপোর্ট। কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে গ্রেপ্তারের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। গেল 25 মে পুলিশি হেফাজতে ফ্লয়েডের মৃত্যুতে দাবানলের মতো গোটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। এই অবস্থায় শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ মোতায়েন করে তা কেন সহিংস করে তোলা হচ্ছে জানতে চেয়ে ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই বিক্ষোভকে সমর্থন দিয়েছেন মার্কিন সাবেক রাষ্ট্রনায়করাও। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষের সম অধিকার নিশ্চিতে ভালো মানুষের মতো ভালো প্রশাসন প্রয়োজন। এছাড়া জর্জ ডব্লিউ বুশ বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সমর্থন দিয়ে জানান, এখন সবার কথা শোনার সময় হয়েছে। একই সঙ্গে বিল ক্লিন্টনও বলেছেন, জর্জ ফ্লয়েডের মতো মৃত্যু কেউ আশা করে না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এখন একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জনগণকে নিজের রাগকে সঠিক পথে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে হবে। এদিকে জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত বরখাস্তকৃত 3 পুলিশ কর্মকর্তাকে $10 লাখ জরিমানায় জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার কোর্টের প্রথম শুনানিতে তারা হাজিরা দেয় এবং তাদের উপর আরও বেশ কটি শর্তারোপ করা হয়। আগামী 29 জুন এই হত্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে করোনা ভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি। করোনা ভাইরাসের প্রকোপে নতুন করে একদিনে প্রায় 5,000 মানুষের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3,98,000। মোট আক্রান্ত হয়েছে 68,44,000-এর বেশি মানুষ। এর মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে একদিনে মারা গেছে 1,008 জন। গেল কয়েকদিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। গেল 24 ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন 975 জন। তবে মোট মৃতের সংখ্যা 1,11,000 ছাড়িয়েছে। এছাড়া একদিনে মেক্সিকোতে মারা গেছে 816 জন। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় তুরস্কের রাজধানী আঙ্কারা সহ 15টি শহরে ছুটির দিনে কারফিউ জারি করা হয়েছে। এশিয়ায় ভারতে গেল 24 ঘন্টায় 9,471 জন শনাক্তের ঘটনায় মোট আক্রান্ত 2,36,000-এর বেশি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 6,669 জন। পাকিস্তানে মোট আক্রান্ত হয়েছে 89,000-এর বেশি মানুষ। এদিকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে জনসম্মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা। এ নিয়ে অনেক দেশই বেশ খানিকটা এগিয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস সেপ্টেম্বর নাগাদ 200 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছে বলে জানিয়েছে। এছাড়া ব্রাজিলেও প্রথমবারের মতো কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল টেস্ট শুরু করতে যাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। এছাড়া চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপও তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে এবং চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে তাদের ভ্যাকসিন বাজারে আসতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোভিড-19 উপশমে এখনো কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা না এলেও অনেক দেশ ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতার কথা জানিয়েছেন। এরই মধ্যে ব্রিটিশ অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস সেপ্টেম্বর নাগাদ 200 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে, যার মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 40 কোটি এবং 100 কোটি ডোজ বিতরণ করা হবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। এছাড়া দ্রুত হারে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলে প্রথমবারের মতো ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস। এদিকে চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ ঘোষণা দিয়েছে যে কোভিড-19 নিরাময়ে তাদের দ্বিতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগও শেষ হয়েছে। 2000 মানুষের উপর ভ্যাকসিনের সফল পরীক্ষা চালানোর পর চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে তাদের ভ্যাকসিন বাজারে আসতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে চীনের ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ সিনোফার্ম। অন্যদিকে যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত বিশ্ব ভ্যাকসিন সম্মেলনে বিশ্বের 30 কোটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোভিড-19 মোকাবেলায় সহায়তার জন্য $880 কোটি তহবিলের প্রতিশ্রুতি এসেছে। বৃহস্পতিবার আয়োজিত এই ভার্চুয়াল সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একথা জানান। নাহিদ সিহান, নিউজ 24। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এই অবস্থায় গেল সোমবার থেকে রেলওয়ে ও হলি ক্রিসেন্ট হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হয়েছে। তবে এই হাসপাতাল দুটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় অর্থ সংকট সহ নানা জটিলতার সৃষ্টি হয়েছে। নয়ন বড়ুয়াজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিআইটিআইডি, আন্দরকিল্লা জেনারেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এসব হাসপাতালে শয্যা সংকট দেখা দেয়ায় গেল সোমবার থেকে হলি ক্রিসেন্ট ও রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে। তবে করোনা চিকিৎসার জন্য এই হাসপাতাল দুটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তৈরি হয়েছে নানা জটিলতা। মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত কবে নাগাদ আমরা পাবো এটা আমরা বলতে পারছি না, এবং এটা যে আদৌ পাওয়া যাবে এটাও কোনো নিশ্চিত নেই। সিভিল সার্জন বলছে, হলি ক্রিসেন্ট হাসপাতালে অর্থ বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হলেও রেলওয়ে হাসপাতালের অর্থ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। সরকারি ফান্ডের একটা সীমাবদ্ধতা থাকে এবং যথাসময়ে ফান্ডগুলো ছাড় হয় না। তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, হলি ক্রিসেন্ট হাসপাতালে ফান্ড খুব দ্রুতই আসবে, ছাড় হবে, আর রেলওয়ে হাসপাতালটা আরেকটু দেরি হবে। আর এই সমস্যার দ্রুত সমাধান চান বিএমএ। নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে সাথে নিয়ে বিভাগীয় কমিশনার এবং বিএমএর পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে ছিলাম, আমরা উদ্যোগ নিয়ে কিন্তু এটাও চালু করতে এখন পর্যন্ত এখানে 50 জনের উপরে এখানে রোগী আছে। চট্টগ্রামের 12টি বেসরকারি হাসপাতালকে পর্যায়ক্রমে করোনা চিকিৎসার অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও হাসপাতালগুলো প্রস্তুত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসক নেতা। 2 মাস পেরিয়ে গেলেও এই 12টি হাসপাতালের কোথাও একজন কোভিড রোগীও স্বাস্থ্যসেবা পাননি। কেন পাননি? কারণ চট্টগ্রামের প্রশাসন তাদেরকে বাধ্য করেননি এই ক্লিনিকগুলোকে প্রস্তুত করার জন্য। চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় 3 এপ্রিল। বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 3735 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতনতা সেই তুলনায় বাড়ছে না। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জে করোনার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর সেই তুলনায় আসলে মানুষ কতটুকু আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতন? ধন্যবাদ গালিব। আপনি জানেন যে 26 মার্চ কিন্তু দেশের লকডাউন শুরু হয়েছিল।
সেই লকডাউন কিন্তু 31 মে পর্যন্ত চলে। এই 31 মে পর্যন্ত সিরাজগঞ্জে মাত্র 38 জন করোনা রোগী শনাক্ত হয়েছিল, কিন্তু লকডাউন ছাড়ার পর থেকেই কিন্তু সিরাজগঞ্জে দাফিয়ে দাফিয়ে করোনা রোগী বাড়ছে। এখন কিন্তু 100-র ঘরে কিন্তু চলে গেছে সেই করোনা রোগী। এর প্রধান কারণ হচ্ছে যে সিরাজগঞ্জের যে স্বাস্থ্যবিধি মানা, সমস্ত কিছু খুলে দেওয়া হচ্ছে, কোথাও কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সে সিএনজি স্টেশন, বাস, শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, কোথাও কিন্তু আসলে সেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যে কারণে কিন্তু আসলে সিরাজগঞ্জে কিন্তু করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আর এই যে সিএনজি, আমি রয়েছি বাস স্ট্যান্ড এবং সিএনজি স্টেশনে, এই সিএনজি স্টেশনগুলোতে আসলে যে একটা সিএনজিতে মানুষ কিন্তু আসলে একজন ওঠার নিয়ম, যে স্বাস্থ্যবিধি, আসলে এই সিএনজিতে কিন্তু আসলে 2 থেকে 3 জন করে মানুষ উঠছে। আচ্ছা, আপনার এই যে সিএনজিতে যে 2-3 জন করে তুলছেন, স্বাস্থ্যবিধি তো মানা হচ্ছে না কেন? স্বাস্থ্যবিধি মানছে না কেন? আর তো চলতেছে না, একটা সিএনজিতে 3 জন পিছনের সিটে উঠান, সেখানে তো স্বাস্থ্যবিধি মানা হয় না, কেন 3 জন করে উঠান? 3 জন করে মানুষে বলতেছে 3 জন করে উঠানোর লেগে 3 জন করে উঠাতেছি। এতে কি করোনার ঝুঁকি বাড়বে না? এটা তো আবার আর তো সামনে থাকে, আবার তো এটা বাড়ার তো প্রশ্ন, এখন বাড়ি ভিতরে গুলো বাড়তে পারে। আসলে এরকম প্রতিটা রিক্সাতে এবং বাসে এবং সমস্ত যানবাহনে কিন্তু মানুষ গাদাগাদি করে চলছে, যে কারণে কিন্তু সিরাজগঞ্জে করোনার ঝুঁকি কিন্তু বেড়েই চলছে। আমি একটু কথা বলবো সিরাজগঞ্জের স্বার্থ নিয়ে কাজ করেছে তার সাথে। আসলে এই যে এই পরিস্থিতিতে আসলে সিরাজগঞ্জের অবস্থা কেমন মনে করছেন আপনি? আমাদের কাছে পরিস্থিতিটা ভয়াবহ মনে হচ্ছে, কারণ যখন লকডাউন ছিল তখন কিন্তু মাত্র 38 জন নির্ধারিত হয়েছিল যে এখানে করোনা রোগী 38 জন, কিন্তু এই খুলে দেওয়ার পরে এখন 100-র উপরে ছাড়িয়ে গেছে। এতে করে বোঝা যাচ্ছে যে আমাদের যে শারীরিক দূরত্ব বজায় রাখার কথা ছিল সেটা কিন্তু শারীরিক দূরত্ব কোথাও নেই। শপিং মল বলেন, বাজার বলেন, বাসে বলেন, সিএনজিতে বলেন, কোথাও নেই। না থাকার কারণে এই অনিয়মগুলো হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু করোনা রোগটা ছড়িয়ে যাচ্ছে। তা আমরা প্রশাসনকে বলবো, এখানে যারা আছে দায়িত্বশীল, তারা যদি এই দায়িত্বটা যথাযথভাবে পালন না করে এবং মানুষকে যদি আরও সচেতন না করে, তাহলে কিন্তু এই রোগ এমনভাবে ছড়াবে যে সিরাজগঞ্জের এখানে যে মেডিকেল বোর্ড আছে তারা কিন্তু আর নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন একটা ভয়াবহ আকার ধারণ করবে। সেই কারণে আমরা বলবো স্থানীয় প্রশাসন থেকে শুরু করে যারা এই উদ্যোক্তা আছেন এবং সচেতন করার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করছেন, সবাই মিলেই এটা যৌথভাবে আমাদের এই সচেতনতার কাজটা চালিয়ে যেতে হবে, যাতে মানুষ শারীরিক দূরত্ব মেনে চলে। ধন্যবাদ আপনার। আচ্ছা, আপনি মাস্ক পরেননি কেন? এখনই মুখেই এর জন্য খুলছে আর কি। আসলে গালিব, আপনি শুনছিলেন যে এই যে সিরাজগঞ্জের যে স্বাস্থ্যবিধি প্রধানমন্ত্রী যে 5টি নির্দেশনা দিয়েছে তার কিন্তু আসলে কোনোটাই সিরাজগঞ্জে বাস্তবায়ন হচ্ছে না। আমরা কিন্তু প্রশাসনকেও আসলে সেরকম ভূমিকা রাখছে না, যেহেতু সিরাজগঞ্জের পুলিশ সদস্যও কিন্তু আসলে করোনা আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য যে লকডাউন খুলে দিয়েছে, সাধারণ মানুষ মনে করছে সেই অর্থনীতির চাকার নিচে যেন মানুষ পড়ে যেন মারা না যায়, সেই বিষয়টাও কিন্তু আসলে রাষ্ট্রপ্রধানকে একটু সজাগ হতে হবে। পাশাপাশি যে জনগণ রয়েছে তাদেরকেও কিন্তু আসলে তাদের নিজেদের সুরক্ষার জন্য সচেতন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জের করোনা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে গালিব আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দেখতেই পেলাম যে মানুষ আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতটা উদাসীন। রংপুরে বাড়ছে তিস্তার পানি, সেই সাথে তীব্র হচ্ছে নদী ভাঙন। এ ব্যাপারে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। গত 24 ঘন্টায় তিস্তার পানি কতটুকু বেড়েছে আর এই ভাঙনের ভয়াবহতা নিয়ে স্থানীয়রা আসলে কি বলছে? গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার উপকূলে। একটি বিষয় বলে রাখি, তিস্তা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ভাঙনের তীব্রতা বেড়েছে। আর তিস্তা ব্যারেজ পয়েন্টে গত 24 ঘন্টায় পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যে পয়েন্টে অবস্থান করছি এটিও একটি তিস্তার একটি কাউনিয়া পয়েন্ট। এখানেও পানির প্রবণতা আপনি দেখতে পাচ্ছেন যে পানির স্রোত, মানে যেটি তিস্তার পানি যে বাড়ার প্রবণতা,
এটিও আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু তিস্তার যে অববাহিকা উপকূল রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুর থেকে শুরু করে তিস্তার বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভাঙন শুরু হয়েছে। এ পর্যন্ত কিন্তু বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের আতঙ্কে রয়েছে কয়েকশো পরিবার। এ বিষয়ে কথা বলার জন্য কাউনিয়ার বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলীর সাথে কথা বলতে চাই যে আপনি এই তিস্তা নদী এলাকায় আপনার ইউনিয়ন পরিষদ এ পর্যন্ত কয়টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং পানিবন্দী রয়েছে কিনা? আমাদের এই কাউনিয়া সদর ইউনিয়ন, কাউনিয়া ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের এলাকায় তিস্তা ব্রিজ থেকে ভাটিতে আমাদের প্রায় 3টি মৌজার মধ্যে এই পর্যন্ত প্রায় 100টি বাড়িঘর তিস্তা নদীতে ভেঙে গেছে। এবং এইখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা কাউনিয়া কেন্দ্রীয় শ্মশান, এই কেন্দ্রীয় শ্মশানটা আর একটা ঘর অলরেডি নদীর ভিতরে বিলীন হয়ে গেছে, আর একটা ঘর আমরা ভেঙে উপরে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে আমাদের নদী যেভাবে ভেঙে যাচ্ছে এবং আমাদের নদী পানি উন্নয়ন বোর্ডের কাছে আমি বিভিন্ন সময় আবেদন করেছিলাম, কিন্তু সেটা এখন পর্যন্ত সেটা কোনো বাস্তবায়ন হয় নাই। না হওয়ার কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত অবস্থা আছি। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি এ পর্যন্ত এই বন্যায় কতগুলো ঘরবাড়ি বিলীন হয়েছে? এই পর্যন্ত আমি গতকালকে পর্যন্ত যেটা তথ্য আমাদের সরকারকে দিয়েছি সেটা এই পর্যন্ত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে প্রায় 100টির মতো। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি এই এলাকার বাসিন্দা, তো আপনাদের এই শ্মশানটা হুমকির মধ্যে রয়েছে এবং এখানে এই এলাকায় বেশ কিছু ঘরবাড়ি বিলীন হওয়ার খবর আমরা পেয়েছি, আপনারা কি জানেন? আমি জানি আমাদের এই এলাকায় বেশিরভাগ নদী ভাঙ্গন বেশি হয়, ঘরবাড়ি পড়ে যায়। আমাদের এই শ্মশান, বিশেষ করে শ্মশানে আরও বেশি ক্ষয়ক্ষতি এবার হয়েছে জলের বাড়তির কারণে। তাই আমি আবেদন করি যাতে আমাদের এই প্রশাসনিক যাতে কোনো এই পানি উন্নয়ন বোর্ডকে বলবো যে যাতে এখানে কোনো একটা বেরিবাদ দেওয়া হয়, তাহলে আমরা উপকৃত হব। কাকা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি এই এলাকায় আপনি এই শ্মশানের দায়িত্বে রয়েছেন এবং আপনি জানেন যে নদীর উপকূলে এই শ্মশানটা রয়েছে। একটু এই আসবেন যে এই শ্মশান রক্ষায় চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ব্যবস্থা নিয়েছে কিন্তু নেওয়ার পর থেকে তবু নদী ভাঙনটা এখন একটু বেশি হয়ে গেছে। এখন চেয়ারম্যান একা কি করবে? চেয়ারম্যানের তো উপায় নেই। এখন যদি সরকার যদি প্রশাসন না নেয় তাহলে তো চেয়ারম্যানের তো ওর তো ক্ষমতা নেই। হ্যাঁ, এখন এই জন্য আবেদন করা হয়েছে চেয়ারম্যানকে, আপনি আসিয়া এই ভাঙনটাকে একটু দেখেন। ধন্যবাদ আপনাকে। আসলে গালিব আমরা কথা বলছিলাম আসলে এই এলাকার যে বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এবং যে স্থানীয়দের সাথে কথা বলছিলাম। আসলে এখানে এই চেয়ারম্যান বলছেন যে গত 24 ঘন্টায় 61টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। শুধু তাই নয়, শুধু রংপুরে নয়, লালমনিরহাট এবং কাউনিয়া এবং কুড়িগ্রাম যে রাজারহাট রয়েছে সেখানেও কিন্তু তিস্তার ব্যাপক ভাঙনের খবর পেয়েছি। তো এই ছিল আমার কাছ থেকে তিস্তার উপকূল থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি গালিব আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে তিস্তার পানি বেড়েছে, সেই সাথে বেড়েছে তীব্র নদী ভাঙন। তার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। এদিকে বর্ষার আগেই জামালপুরে যমুনা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গেল কয়েকদিনে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে খোলাবাড়ি ও চরমাগড়িহাট গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে বাহাদুরাবাদ নৌথানা, খোলাবাড়ি বাজার সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে নদী ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানভীর আজাদ মামুনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি ও চরমাগুড়িহাট গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। নিশ্চিহ্ন হয়ে গেছে 300 পরিবারের আবাসস্থল, খোলাবাড়ি, গুচ্ছগ্রাম, সরকারি বেসরকারি স্কুল, মাদ্রাসা সহ অন্তত 25টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ অল্প দিনের মধ্যে না নিলে নবনির্মিত বাহাদুরাবাদ নৌথানা, খোলাবাড়ি বাজার সহ পুরো ইউনিয়নই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। থাকার মতো কোনো জায়গা নাই, পড়ার জমিনে এখন বসবাস করতেছি। স্থায়ীভাবে যেন আমরা একটা পাইলিং চাই, আমাদের সরকারের কাছে দাবি। যমুনা নদী আমাদের বাড়ি ঘর সবকিছুই বিলীন করে নিয়ে গেছে। এখন নাই বলতে কিছুই নেই আমাদের, আমরা এখন কামা দেখাই।
সংশ্লিষ্টরা জানান ভাঙ্গন এলাকায় অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ির চর এবং তৎসংলগ্ন এলাকায় নদী ভাঙন রোধে আমরা প্রায় 300 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিং আমরা শুরু করেছি। আর এর পাশাপাশি আমরা এই এলাকায় স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজের জন্য একটি প্রকল্প প্রণয়ন করছি। যমুনা নদীর ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পান ও কয়েক দফা বৃষ্টিতে পাবনার চাটমোহরে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা। কৃষকদের অভিযোগ, বিলের মধ্যে সড়ক ও ব্রিজ না থাকায় ধান কেটে বাড়ি নিতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আহমেদুল হক রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, আর পানিতে তলিয়ে আছে বোরো ধান। এই একটি ফসলে বছরের অর্ধেক সময়ের খাদ্যের সংস্থান হয় এই অঞ্চলের মানুষের। সময় মতো দ্রুত ধান কাটতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। চোখের সামনে পানিতে পচে নষ্ট হচ্ছে স্বপ্নের ধান। এ চিত্র পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অংশের ধুলাউড়ি জোরদহ মাঠের। এই মাঠের 100 হেক্টর জমিতে বোরো ধান নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। অতিরিক্ত বৃষ্টির কারণে ধান ডুবে নষ্ট হয়ে গেছে। দোয়াকার আপনার বিলে ধান লাগানি আছে, এক হাত পানি ধানের পর। কৃষকরা জানান বেশিরভাগ জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তাই চিটা লাগার ভয়ে কোনো মতে ঘরে তোলার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ধান কাটলেও বিলের মধ্যে সড়ক ও ব্রিজ না থাকায় বাড়িতে নিতে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। জলাবদ্ধতার কারণে ধান আনতে পারতেছি না, কাটতে পারতেছি না, লেবারের সংকট। একটা রাস্তা চাই, যে রাস্তার মাধ্যমে আমরা কৃষকরা সারা চড়ার ধান উঠাতে পারবো। সংশ্লিষ্টরা জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। সরকারি সহায়তা পেলেই তাদেরকে দেওয়া হবে। 30/4/2020 তারিখে আমরা এটা সরজমিনে পরিদর্শন করেছি। আর এটার পরবর্তী যে স্টেপ থাকবে, এটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন। কৃষকদের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত প্রাথমিকভাবে একটি সড়ক নির্মাণ করার প্রক্রিয়া চলছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ব্যাগ এবং খোয়া দিয়ে আমি আপাতত পারের ব্যবস্থা করে দেবো, যাতে কৃষক তার ধান তার এলাকায় নিয়ে আসতে পারে, এবং ইনশাল্লাহ বর্ষার পরে ওখানে আমি একটা ব্রিজ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে সাবমার্সিবল সড়ক ও ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাভার পৌরসভার মধ্যম গেন্ডা থেকে সদাপুর সড়কটির বেহাল দশা, সংস্কার হয়নি 21 বছরেও। এ ব্যাপারে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, 21 বছর একটি সড়কের সংস্কার হয়নি, এটা সত্যি দুঃখজনক। তো আসলে কেন সংস্কার হয়নি এ বিষয়ে আসলে স্থানীয়রা কি বলছে? আমি গ্যান্ডার প্রথম শ্রেণীর পৌরসভার ঠিক তার পিছনে, এবং এই যে সড়কটি দাঁড়িয়ে আছে 21 বছর ধরে সংস্কার হয়নি এই সড়কের। এবং এই যে পৌরসভার যে মেয়র এবং মানে সড়ক ও জনপথ এবং স্থানীয় যে প্রকৌশলী, আমি তার সঙ্গে কিন্তু কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে করোনার কারণে কিন্তু মূলত এখন কাজ স্থগিত রয়েছে এবং টেন্ডার হলেও কিন্তু সংস্কার হচ্ছে না, এবং প্রায় 6 থেকে 7 মাস ধরে টেন্ডার হয়েছে, এবং এর আগেও গত বছরে কিন্তু টেন্ডার হয়েছিল, তখনও কিন্তু কাজ হয়নি। এবং স্থানীয় এলাকাবাসী কি বলছে আমি একটু সরাসরি তাদের কাছ থেকে একটু জানতে চাই। এই সড়কে তো বহুদিন ধরে কাজ হবে করে হচ্ছে না, কেন হচ্ছে না, কি মনে হচ্ছে? এই সড়কটা আজ বহু বছর ধরে এই সড়কটা কাজ হইতেছে না। এই সড়ক দিয়ে হাজার হাজার লোক গার্মেন্টস উপরে যায়, ভালো কাপড় চোপড় পরে বেরিয়ে, কিন্তু সেই কাপড় চোপড় কাদায় নষ্ট হয়ে যায়। এখন ঊর্ধ্বতন কর্মকর্তারা কি সবসময় তারা দেখে, কিন্তু তারা কাজ করতেছে না। কিন্তু তারা বলতেছে করোনা তো 2-2.5 মাস ধরে করোনা আসছে, কিন্তু করোনার 10 বছর আগের থেকে তো তারা এই দেখতেছে, এই করতেছি, আজকে করবো কালকে করবো, এই তাল বাহানা করে দিন পথ কাটাই যেতেছে। কিন্তু আমরা এলাকাবাসী যে কত কষ্টের মধ্যে এই এলাকায় বসবাস করতেছি তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। পৌরসভার মেয়র কি দেখে না? সবাই তারা গাড়ি নিয়ে আসে, তাদেরকে যে বলে তারা বলে এই যে হচ্ছে, হবে, দিতেছি, দিমু, এইভাবে আমাদেরকে বুঝাইতেছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই সড়কটির আসলে মূলত কি অবস্থায়, পরিস্থিতিটা একটু দেখেন। মানে এই যে অবস্থাটি রয়েছে সেটা আসলে কতটা ভয়ঙ্কর সেটা এই চিত্রই আসলে বলে দেবে। এবং পৌরসভার মেয়র কিন্তু তাদেরকে আসলে বলা হলে তারা অন্যরকমভাবে সবসময় অ্যাপ্রোচ করে এবং বলে যে এই সড়কটি এই যে
মানে টেন্ডার হয়েছে এবং কাজ হবে এরকম বলা হচ্ছে, কিন্তু আজও হচ্ছে না। আমি একটু একটা গাড়ি আসছে তাদের সঙ্গে একটু কথা বলবো, যে তারা তো এখানে চালায় এবং এই সড়ক দিয়ে যাতায়াত করে। চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই সড়কের আসলে বেহাল অবস্থা, দীর্ঘদিন ধরে গাড়ি চালান, কি অবস্থা দেখছেন? এটা তো আমার 4 বছর ধরে দেখছি এরকম, 4 বছর ধরে কোনো কামও হয় না, নাপে বছরে 3 বার মাপে কিন্তু কাজ হয় না, বুঝছেন? এই রাস্তায় এরকম করেই আমার সব শরীরে ব্যথা হয়ে গেছে। দাবি কি আপনাদের? দাবি রাস্তা ভালো হলে সব ঠিক আছে, জনগণের জন্য ভালো আছে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবং এই যে সড়কের আসলে যারা চলাচল করে এবং যারা যাতায়াত করে তারা কিন্তু প্রত্যেকেই ক্ষুব্ধ। এই ছিল আমার কাছে গ্যান্ডার পৌরসভার প্রথম শ্রেণীর পৌরসভার সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে গালিবের কাছে। গালিব। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। একসময় শতাধিক শিক্ষার্থী নিয়ে চলতে থাকা স্কুলে এখন শিক্ষার্থী হাতে গোনা। মুরগির খামারের দুর্গন্ধে স্কুলের পাশে যাদের বাড়ি সেই শিক্ষার্থীরাও পড়াশোনা করে দূরের স্কুলে। এ নিয়ে যারা প্রতিবাদ করেছেন তাদেরই নির্যাতন করেছে পুলিশ। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। ব্রিটিশ আমলে চালু হওয়া স্কুলটিতে শিক্ষার্থী ছিল শতাধিক। এই স্কুলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে অবদান রাখছেন দেশে বিদেশে, কিন্তু হালে শিক্ষার্থী নেমেছে হাতে গোনা। আশেপাশে গড়ে তোলা মুরগির খামারের কারণে স্কুলে যেতে চায় না শিক্ষার্থীরা। দুর্গন্ধে টেকা দেয় শ্রেণীকক্ষে। তাই পুঠিয়ার গন্ডগোহালী স্কুলের পাশে বাড়ি হলেও অনেকে পড়াশোনা করে দূরের স্কুলে। বাড়ির দুই পাশে আমাদের খামার আছে, খামারের ছোটে যে মাছির অত্যাচারে আমরা থাকতে পারি না। আমার মেয়ে উপজেলা ফার্স্ট হয়েছে, এখানে খামারের দুর্গন্ধের জন্য আমরা এখানে পড়াইনি। এলাকাবাসী এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু ফল হয়েছে উল্টো। পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন কেউ কেউ, এখনো দেয়া হচ্ছে হুমকি। এ নিয়ে উচ্চ আদালতে মামলার পরিকল্পনা করছেন স্কুলটির সাবেক শিক্ষার্থী। বললেন যে একটা সই করাও, গণপিটিশন সই লাও, আমি এর শেষ দেখবো। সই স্বাক্ষর কমপ্লিটের মধ্যেই 2 দিন পরে এসে আমাকে পুলিশ একদম সরাসরি আমার বাসার মধ্যে ঢুকি আমাকে একটা গণপিটানের মতন মারধর করলো। আমি এই গ্রামেরই এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, তো আমার অবশ্যই এটা নিয়ে অনেক ইমোশন রয়েছে। এভাবে যে বাস করা সম্ভব মাছির সঙ্গে, দুর্গন্ধের সঙ্গে, এটা আসলে না দেখলে বোঝানো সম্ভব না। পুঠিয়া থানার ওসি অবশ্য দাবি করেছেন পুলিশ কাউকে মারধর করেনি, তার কাছে এমন অভিযোগ নিয়েও যাননি কেউ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন এ নিয়ে অভিযোগ হয়েছে, সভাতে আলোচনাও করেছেন। না, কোনো পিটিশন কেউ করে না, এই ধরনের কোনো ঘটনাও নয়। কমপ্লেন আসছিল, আমাকে মেয়র সাহেব কমপ্লেন করেছিল, আমাদের মিটিং গুলোতে আলোচনা হচ্ছিল, পরিবেশ বান্ধব যদি করা যায় এবং তাদের যে পেপার সবকিছু আপডেট করতে বলেছিলেন। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বরিশালের বিভিন্ন বাজারে ইলিশ সহ সব দেশীয় মাছের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন নদী সাগরে নিষেধাজ্ঞা থাকায় বাজারে মাছের সরবরাহ কম। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকার কারণেই মাছের দর ঊর্ধ্বগতি। ঈদের আগে 1 কেজি ইলিশের 750 থেকে 800 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 1000 টাকায়। হঠাৎ করে মাছের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ। 30 জুন পর্যন্ত অভ্যন্তরীণ নদ নদীতে রয়েছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। এ কারণে বরিশালের বাজারে সরবরাহ কমেছে ইলিশ সহ সব ধরনের মাছের। ঈদের আগে 1 কেজির ইলিশ বিক্রি হয়েছে 750 থেকে 800 টাকায়। বর্তমানে 1.5 কেজি সাইজের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে 48,000 টাকায়। 1 কেজি 200 গ্রাম সাইজের প্রতি মন বিক্রি হচ্ছে 45,000 টাকায়। ইলিশের পাশাপাশি বেড়েছে দেশীয় সব মাছের দাম। হঠাৎ করে মাছের এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। শিং মাছ কিনছি 500 টাকা কেজি, আর ইলিশ মাছ কিনছি 650 টাকা কেজি। দাম একটু বেশি। চিংড়ি মাছ কিনছি, অন্য মাছ কেনার চেষ্টা করতে আছে, এখন কিনতে পারি নাই। বিক্রেতা ও আড়তদাররা বলছেন চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে মাছের দাম। বর্তমান মাছ নাই দেখে দেশি মাছ, এই জন্য একটু দাম একটু বেশি, আমদানি কম বিদায় আর কি মাছের দাম বেশি। সমুদ্রের নদী সাগরে বন্ধ, আর আমাদের লোকাল নদীতে জোপা নাই তো, ডালি জোপা, ওই জন্য মাছটা কম। সংশ্লিষ্টরা বলছেন নদ নদী ও খাল বিলে মাছ পাওয়া যাচ্ছে না, এ কারণেই সব মাছের দাম বেশি। এখন তো 2 মাসে 5 দিনের একটা অভিযান চলে সাগরে, যার ফলে কোনো ফিশিং বোট ঘাটে নাই,
লোকাল মাছ আমদানি চাহিদার তুলনায় অনেক কম, এই বিধায় ইলিশ মাছের দাম বেশি। সাগরে 65 দিনের এবং নদীতে জাটকা ধরায় নিষেধাজ্ঞা কেটে গেলে ইলিশ সহ সব মাছের সরবরাহ বাজারে বাড়বে, এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 23 অক্টোবর থেকে আবারও মাঠে গড়াবে এএফসি কাপ। সেক্ষেত্রে এক ভেন্যুতেই হবে খেলা, ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ফাইনাল। এদিকে এএফসি কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা দল বসুন্ধরা কিংস প্রস্তাব দিয়েছে নিরপেক্ষ ভেন্যুতেই গ্রুপ পর্বের সব আয়োজন করতে। বিনোদনের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। বিশ্বজুড়ে আলোচিত করোনা ভাইরাস ইস্যুকে সেলুলয়েডে বন্দী করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম কোভিড-19 ইন বাংলাদেশ। এর মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমার দৃশ্য ধারণ। শেষ খবর 9টার বিরতিহীন সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরেকবার। করোনাকালে কারখানায় 20,000 শ্রমিক ছাঁটাই, পোশাক শিল্পে উৎকণ্ঠা, মালিকদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। করোনার ঝুঁকি এড়িয়ে দায়িত্ব পালনের অ্যাপ সদস্যদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ সাক্ষাৎকারে জানালেন মহাপরিচালক। মহামারীতেও থেমে নেই অপরাধ, মাস্ক ব্যবহারের সুযোগ নিচ্ছেন অনেকে, ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে পুলিশ। সহসা খুলছে না পর্যটন কেন্দ্র, ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে, আর্থিক প্রণোদনা চান খাত সংশ্লিষ্টরা। কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল যুক্তরাষ্ট্রে, কারফিউ ভেঙে বিক্ষোভ, ট্রাম্পের বিরুদ্ধে বিবৃতি সাবেক 4 প্রেসিডেন্টের। 23 অক্টোবর থেকে মাঠে গড়াবে এএফসি কাপ, ডিসেম্বরের মধ্যেই ফাইনাল, নিরপেক্ষ ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজনের প্রস্তাব বসুন্ধরা কিংসের। এবং করোনার থাবায় বন্দি জীবন, সেলুলয়েডে বন্দি করছেন নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। শুরু হয়েছে শুটিং। এই ছিল এখনকার আয়োজনের সঙ্গে যারা ছিলেন, ধন্যবাদ সবাই।